ক্যাপ্টেন প্রিয়া ভার্মার গল্প। এটি একটি সাধারণ মেয়ের মতো দেখতে যুবতী, যার না তো উজ্জ্বল পোশাক রয়েছে, না কোনো বিশেষ রক্ষা কবচ, অথচ সে এক ব্যস্ত সড়কে 3 দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারকে মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য করে। তাহলে লোকজন কি বলবে? পাগল হয়েছে কি, আঘাত পাবে, অথবা এ তো সাধারণ যুবতী নয়। ঠিক তেমনই ঘটল যখন একটি নির্মল, সাধারণ পোশাক পরিহিত যুবতী তার মোটরসাইকেলে করে গ্রামের পথে যাত্রা করছিল, মায়ের জন্মদিবস উদযাপন করার জন্য, অন্তরে শান্তি ও স্নেহ নিয়ে। কিন্তু যখন ঘুষ দাবি করা লোকেরা তাকে স্পর্শ করার চেষ্টা করল, কয়েক সেকেন্ডের মধ্যে যেন ভূমি কেঁপে উঠল এবং আশপাশের লোকেরা বিস্মিত হয়ে পড়ল। কারোর ধারণা ছিল না যে তাদের সামনে ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন প্রিয়া ভার্মা উপস্থিত। সিয়াচেন থেকে সদ্য ফিরেছে, কিন্তু তার নীতিতে এখনও পর্বতের মতো অটুট দৃঢ়তা। সেই দিনটিতে শুধু 3 জন পুলিশ অফিসার মাটিতে পড়ে যায়নি, একটি মানসিকতা, একটি প্রথা এবং নীরবতাও খণ্ডবিখণ্ড হয়ে গেছিল। সেখানে কোনো বিস্ফোরণ ঘটেনি, মাটিও জ্বলেনি, কিন্তু তার যুবতীর মুখে ছিল এক অসীম শান্তি। এমন শান্তি যা সম্ভবত বছরের পর বছর যুদ্ধ, ত্যাগ এবং আত্মমর্যাদা থেকে উদ্ভূত। তার নাম ছিল ক্যাপ্টেন প্রিয়া ভার্মা, ভারতীয় সেনাবাহিনীর একজন যুবতী, দৃঢ়স্নায়ুর অফিসার, যে সিয়াচেনের সবচেয়ে কঠোর যুদ্ধভূমি থেকে সদ্য ছুটিতে ফিরছিল। সাধারণ পোশাকে প্রিয়া তার বুলেটে করে মুম্বাই থেকে পাঞ্জাবের একটি ছোট গ্রামের দিকে যাত্রা করছিল। তার দেহে এমন কোনো লক্ষণ ছিল না যা তার পদমর্যাদা বা পোশাক প্রকাশ করে। শুধু একটি খাকি রঙের টি-শার্ট, জিন্স এবং একটি পুরনো স্কার্ফ, যা সূর্যের রশ্মি থেকে রক্ষার জন্য সে গলায় জড়িয়ে নিয়েছিল। কাঁধে ঝোলানো ছিল একটি চকচকে উপহারের প্যাকেট, যার অভ্যন্তরে ছিল তার প্রয়াত পিতার পুরনো ঘড়ি, একটি অমূল্য সম্পত্তি যা সে তার মায়ের জন্মদিনের জন্য সারাই করিয়েছিল। সড়কটি একাকী ছিল, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত জ্যোতি ছিল। সে তার শৈশবের সেই দিনগুলির কথা স্মরণ করছিল, যখন সে এই একই সড়কে সাইকেল চালাত, তার ভাইয়ের পিছনে ছুটত এবং মায়ের ডাকে বাড়ি ফিরত। আজ সেই একই সড়ক তাকে আবার তার মূলের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু এবার তার কাঁধে দায়িত্ব ছিল এবং অভ্যন্তরে ছিল একটা দৃঢ় প্রতিজ্ঞা। প্রিয়া গভীর শ্বাস নিল। বায়ুতে মাটির সুগন্ধ ছিল, সম্ভবত রাতে বৃষ্টি হয়েছিল। ক্ষেতের পাশে গাছগুলি দুলছিল এবং দূরে কোথাও একটি বালক গবাদি পশু চড়াচ্ছিল। এক মুহূর্তের জন্য তার মনে হলো যেন সময় স্থির হয়ে গেছে, যেন যুদ্ধ, রাজনীতি, দুর্নীতি আর আতঙ্ক থেকে মুক্ত একটি বিশ্ব আজও বিদ্যমান। তার গ্রামের মায়ের দৃষ্টিকে কিন্তু ভাগ্য অন্য কিছু নির্ধারিত করে রেখেছিল। যেই সে তার গ্রামের নিকটবর্তী হল, একটি ক্ষতিগ্রস্ত চেকপয়েন্ট দেখতে পেল। চেকপয়েন্টটি পূর্বে এখানে ছিল না। এটি একটি ছোট তাঁবু এবং বাঁশের জাল দিয়ে নির্মিত ছিল। তার সামনে 3 জন পুলিশ অফিসার বসেছিল, সকলেই পুরুষ, পোশাক পরিহিত হলেও অসংগঠিত এবং মুখে অলসতা এবং চোখে লোভ। যেই প্রিয়া নিকটে পৌঁছল, তাদের মধ্যে একজন হাত উঠিয়ে তাকে থামার সংকেত দিল। সে থামল, কোনো প্রশ্ন করেনি বা ক্রোধ প্রকাশ করেনি, শুধু নির্মলভাবে বাইকটিকে নিউট্রালে করে দিল এবং স্যালুটের অঙ্গভঙ্গিতে হালকা করে মাথা ঝাঁকল। তার অঙ্গভঙ্গিতে বিনয় ছিল, কিন্তু তার চোখে ছিল এমন এক আভা যা খুব কম লোকের মধ্যে থাকে, একজন যোদ্ধার আভা, যে প্রতিটি সম্ভাব্য বিপদকে উপলব্ধি করতে পারে। পুলিশ অফিসারটি ব্যঙ্গস্বরে বলল, কোথায় যাচ্ছেন বোন? খুব স্টাইলে বাইক চালাচ্ছেন। প্রিয়া মৃদুস্বরে উত্তর দিল, গ্রামে যাচ্ছি, মায়ের জন্মদিবস। কাগজপত্র দেখান, দ্বিতীয় পুলিশ অফিসার বলল, যে তখন তার চেয়ার থেকে উঠে বাইকের কাছে চলে এসেছিল। প্রিয়া পার্স খুলল, লাইসেন্স আর আরসি বের করে নির্মলভাবে তার হাতে দিল। পুলিশ অফিসারটি সেগুলির দিকে তাকিয়েছিল, যেন কোনো অপরাধ অনুসন্ধান করছে। সে কি জানত যার সঙ্গে সে জড়াতে চলেছে সে কোনো সাধারণ যুবতী নয়? প্রিয়া নির্মলভাবে দাঁড়িয়েছিল, আর তার বাইকটি ধীরে ধীরে হাঁপাচ্ছিল, যেন সেও জানত যে কিছু ভুল হতে চলেছে। 3 জন পুলিশ অফিসার তার চারিদিকে ভিড় করে দাঁড়িয়েছিল। তাদের মুখে গম্ভীরতার চেয়ে বেশি ছিল উপহাস, এবং তাদের আচরণে সেই চিরপরিচিত উদ্ধত্ত যা ক্ষমতার মাদকায় মত্ত লোকেরা সাধারণ জনগণের প্রতি প্রদর্শন করে। তাদের মধ্যে একজন তার হাত থেকে কাগজগুলো ছোঁ মেরে নেওয়ার অঙ্গভঙ্গিতে নিয়ে বলল, খুব পরিষ্কার ফাইল বোন, কিন্তু এটি আমাদের সন্তুষ্ট করার জন্য যথেষ্ট নয়। হেলমেট কোথায়? প্রিয়া নির্মলভাবে বাইকের হ্যান্ডেলের দিকে ইশারা করল, যেখানে হেলমেটটি ঝোলানো ছিল। ও আচ্ছা, তাহলে মাথায় কেন পড়েননি?
আইন তো এটাই বলে, তাই না? সে ব্যঙ্গ করে হাসল। আমি গ্রামের সড়কে আসার পরে এটি খুলে নিয়েছিলাম। সড়ক প্রায় খালি ছিল এবং উষ্ণতাও ছিল, কিন্তু যদি এটা আইন লঙ্ঘন হয় তাহলে চালান কেটে নিন, আমি নির্মলভাবে সই করে দেব। কিন্তু ঘুষ, এর জন্য আমার অন্তর অনুমতি দেয় না, আর না আমার বিবেক। এই কথা শুনে পরিবেশে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে গেল, যেন কেউ শ্বাস বন্ধ করে রেখেছে। কিন্তু তারপর হো হো করে হাসি শোনা গেল। ও ম্যাডাম, খুব সততার কথা বলছেন, কোনো নতুন সমাজতান্ত্রিক মেজাজ নাকি? প্রথম পুলিশ অফিসার হাসল। দ্বিতীয় পুলিশ অফিসার এগিয়ে এলো। সে হালকা করে আঙুল দিয়ে প্রিয়ার কাঁধে হাত রাখল। দেখো বোন, আমরাও চাকরি করছি, সবকিছু নীতি দিয়ে চলে না, তোমার হয়তো দুনিয়ার জ্ঞান কম। প্রিয়া চোখের ইশারায় সেই হাতটি সরিয়ে নেওয়ার সংকেত দিল। দয়া করে দূরত্ব বজায় রাখুন। ও, তাহলে এখন আমাদের আচার ব্যবহার শেখা দে। সে এগিয়ে এলো। জানো তো তুমি কার সঙ্গে কথা বলছো? এটা আমাদের এলাকা। তৃতীয় কনস্টেবল তখন নিজের ফোনে কারোর নাম্বার দেখছিল, যেন কোনো অফিসারকে ফোন করে চাপ দেওয়ার ইচ্ছা তার ছিল। প্রিয়ার চোখ সবকিছু অনুভব করতে পারছিল। তার শ্বাস এবার গভীর হচ্ছিল। মুখ তখনও শান্ত ছিল, কিন্তু অভ্যন্তর একটা আগ্নেয়গিরি জাগ্রত হচ্ছিল। সে ভালোভাবে জানত যে যদি সে নিজের পরিচয় প্রকাশ করে তাহলে হয়তো তারে থেমে যাবে, কিন্তু সে চাই না যে সমস্যা তার পোশাক বা সামরিক পোশাকের মাধ্যমে সমাধান হোক। সে তাদের আসল রূপ সবার সামনে আনতে চেয়েছিল। হঠাৎ প্রথম কনস্টেবলটি এগিয়ে এলো এবং তার হ্যান্ডেলে হাত রাখল, যেন সে জোর করে বাইকটি থামাতে চায়। অনেক হয়েছে, এবার থানায় চলো, দেখি তোমার মস্তিষ্ক কতদূর কাজ করে। এই বলে সে প্রিয়ার বাহুতে স্পর্শ করল। এই ছিল সেই মুহূর্ত যখন প্রিয়ার সহনশীলতার সীমা শেষ হয়ে গেল। সে চরম শান্তভাবে হাতটি পিছনে সরিয়ে নিল এবং ঠান্ডা গলায় বলল, আর একবার যদি হাত লাগিয়েছ তাহলে তোমাকে হাড়ের হিসাব কিতাব মনে করিয়ে দেব। কনস্টেবলটি বেপরোয়াভাবে হাসতে হাসতে বলল, ও ভয় দেখাচ্ছ? কে তোর বাপ আছে দেখি? আর তারপর নীরবতার পর্দা ভেঙে যাওয়ার পালা এলো। গরম বাড়ছিল। সূর্যের তীব্র রশ্মি সড়কের পৃষ্ঠকে চুলার মতো করে তুলেছিল। বায়ুতে ঘাম, ধুলো এবং অসহায়তার সুবাস মিশে যাচ্ছিল। কিন্তু ক্যাপ্টেন প্রিয়া ভার্মার অভ্যন্তরে যে আগুন জ্বলছিল তা সূর্যের চেয়েও বেশি উত্তপ্ত ছিল। 3 জন পুলিশ অফিসার এবার তাকে ঘিরে ধরেছিল। তাদের মধ্যে 2 জন পুরোপুরি ঝামেলা করার মেজাজে ছিল, যখন তৃতীয় জন ক্রমাগত ফোনে কারুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। প্রিয়া নিজের অভ্যন্তরের উত্তেজনা লুকানোর পুরোপুরি চেষ্টা করল, কিন্তু তার দেহের গতিবিধি বলে দিচ্ছিল যে তার ধৈর্য শেষ হওয়ার কাছাকাছি। তার আঙুলগুলো বালগার মুষ্ঠির মতো বন্ধ হচ্ছিল, কপালে একটি গভীর ভাঁজ পড়ে গিয়েছিল এবং চোখগুলো শক্তভাবে কনস্টেবলদের মুখের উপর স্থির ছিল। আমি শেষবার বলছি, যদি কোনো চালান হয় তাহলে তৈরি করুন, না হলে আমাকে যেতে দিন, আমাকে আমার মায়ের কাছে যেতে হবে। প্রথম কনস্টেবল, যে সবচেয়ে বেশি মিথ্যা সাহস দেখাচ্ছিল, এগিয়ে এলো এবং ব্যঙ্গের স্বরে বলল, আরে ম্যাডাম, মায়ের সঙ্গে পরে দেখা করবেন, আগে আমাদের খুশি করুন, আমাদেরও তো মায়ের পেট চালাতে হয়। এই বলে সে প্রিয়ার কাঁধে আবার হাত রাখল, এবার চাপ দিয়ে, যেন সে তার সংযম পরীক্ষা করছে। এবং এই ছিল সেই মুহূর্ত যা প্রিয়ার ভেতরের সীমা অতিক্রম করিয়ে দিল। এক মুহূর্ত, শুধুমাত্র এক মুহূর্ত লাগলো তার সামরিক প্রশিক্ষণকে কার্যকর হতে। সে সঙ্গে সঙ্গে নিজের কাঁধ ঘোরালো, কনস্টেবলের কবজিকে একটি বিশেষ কোণ থেকে ঘোরালো এবং তাকে তার ভারসাম্য থেকে বের করে মাটিতে ফেলে দিল। কনস্টেবলের মুখ সড়কের সঙ্গে ধাক্কা খেল এবং একটি চিৎকার বায়ুতে ছড়িয়ে পড়ল। বাকি 2 জন চমকে গেল। একজন সঙ্গে সঙ্গে লাঠি বের করল এবং দ্বিতীয়জন পকেট থেকে হাতকড়া বের করার চেষ্টা করল। কিন্তু প্রিয়া নিজের বাইকের হ্যান্ডেল থেকে সরে ডান পায়ে ওজন দিল, দেহটি ঘোরালো এবং লাঠি ধরা ব্যক্তির হাতে জোরে আঘাত করে তার লাঠি থেকে ধরকে আলগা করে দিল। তোমাদের হয়তো কোনো আসল যুদ্ধ অফিসারের সঙ্গে ঝামেলা হয়নি। প্রিয়ার আওয়াজ এবার বাঘিনীর গর্জনে পরিবর্তিত হয়ে গিয়েছিল। তৃতীয় কনস্টেবল, যে কয়েক মুহূর্ত আগে ফোনে নির্দেশ নিচ্ছিল, এখন হতবাক হয়ে গেল। তার হাত থেকে ফোনটি পড়ে গেল এবং সে থরথর করে কাঁপতে লাগল। প্রথম কনস্টেবল, যে মাটিতে পড়ে কাঁতরাচ্ছিল, উঠার চেষ্টা করছিল। তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল এবং চোখের আগের চেয়েও বেশি ছিল বিস্ময়। তোমাদের মনে হচ্ছে আমি একা? তাহলে শোনো, আমি একা হতে পারি, কিন্তু অন্যায়ের সামনে আমি কখনো চুপ থাকব না। সড়কের পাশে কিছু লোক জমা হয়ে গিয়েছিল। 1 জন 2 জন মোবাইল দিয়ে ভিডিও বানাতে শুরু করলো। কেউ প্রিয়ার কথা শুনেছিল, তো কেউ তার আঘাতের দক্ষতা। সবাই হতবাক ছিল, যেন কোনো সিনেমার দৃশ্য সরাসরি চলছে, এবং সবাই জানতে পারল যে এই যুবতীটি সাধারণ নয়। প্রথম কনস্টেবলটি উঠে দাঁড়িয়েই বলল, দেখে নিও, তুমি পোশাকের ওপর হাত তুলেছ, আমরা তোমাকে শেষ করে দেব। প্রিয়া তাকে একটি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল, যেন দেহ থেকে নয়, মন থেকে চিরে দিল। তোমরা পোশাক পরনি, তোমরা পোশাকের উপহাস পড়েছ। যারা আইনের আড়ালে ঘুষ নেয় তাদের উপর হাত তোলাটা আমার কর্তব্য হয়ে যায়। একজন বয়স্ক কৃষক, যে দূর থেকে সবকিছু দেখছিল, ধীরে ধীরে বলল, বেটি, তুই তো সত্যি বীর। সড়কে মুহূর্তের জন্য যেন সময় থেমে গিয়েছিল। রোদ, বায়ু, কোলাহল সবকিছু শান্ত ছিল।
ক্যাপ্টেন প্রিয়া ভার্মা নির্মলভাবে দাঁড়িয়েছিল। তার চারপাশে 3 জন পুলিশ অফিসার তাদের বোকামির মূল্য দিয়েছিল। তাদের মুখে ছিল বিস্ময়, দেহে আঘাতের চিহ্ন এবং চোখে ছিল সেই ভয় যা শুধুমাত্র সেই ব্যক্তির হয় যে ভুল মানুষকে উত্ত্যক্ত করে। প্রিয়ার শ্বাস এবার স্বাভাবিক হচ্ছিল, কিন্তু তার মুখে যে তৃপ্তি ছিল তা কোনো জয়ের নয়, বরং একটি আদর্শকে রক্ষা করার ছিল। সে জানত এটি শুধুমাত্র একটি সংঘর্ষ ছিল না, এটি সেই কর্তব্যের প্রতিদান ছিল যা সে শুধু সামরিক পোশাকে নয়, বরং একজন নাগরিক হিসাবেও দিতে এসেছিল। এরই মধ্যে সড়কের পাশে প্রায় ডজন খানেক লোক জমা হয়ে গিয়েছিল। কিছু খাবার স্টলওয়ালা, কিছু পথিক, কিছু স্থানীয় দোকানদার, এবং সবাই অবাক যে এই সাধারণ পোশাকে থাকা যুবতীটিকে। তার আঘাতে সেই দক্ষতা ছিল যা কোনো প্রশিক্ষিত কমান্ডোর মধ্যে থাকে। তার গতিবিধিতে না কোনো ভয় ছিল, না কোনো অপ্রয়োজনীয় ক্রোধ, শুধু একটি হিসেবি শক্তি যা তখনই কাজ করে যখন সীমা অতিক্রম হয়। একজন যুবক ছেলে যে পাশের পকোড়াওয়ালা থেকে চাটনি নিচ্ছিল, নিজের মোবাইল বের করে সবকিছু রেকর্ড করতে লাগলো। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে কিভাবে প্রিয়া প্রথম কনস্টেবলকে মাটিতে ফেলে দিল, দ্বিতীয় জনের লাঠি কেড়ে নিল এবং তৃতীয় জনকে এক ধাপও এগোতে দিল না। তখন প্রথম কনস্টেবলটি যে এখন সামালিতে চেষ্টা করছিল, হাঁপাতে হাঁপাতে বলল, এই পাগল সাধারণ ব্যক্তি একটি যুবতী আমাদের মাটিতে ফেলে দিল, আমরা থানায় অভিযোগ করব। প্রিয়া তার কথা শুনে এক পা এগিয়ে থামল এবং বলল, অভিযোগ অবশ্যই করো, আর সঙ্গে এটাও জানিও যে তোমরা একজন সাধারণ নাগরিক কাস্টমে ঘুষ চেয়েছিলে এবং তাকে ভয় দেখিয়েছিলে। হ্যাঁ, অভিযোগ অবশ্যই করো। দ্বিতীয় কনস্টেবল যে লাঠি ছাড়া এখন এক কোণে দাঁড়িয়েছিল ধীরে ধীরে পিছুতে জাগল। তার গলা কাঁপছিল। ম্যাডামজি, আমরা জানতাম না যে আপনি সেনাবাহিনী থেকে। প্রিয়া নিজের পকেট থেকে একটি ছোট্ট মানিব্যাগ বের করে তার থেকে একটি কার্ড বের করলো। সে কার্ডটি সবার সামনে উঁচু করে জোরে বলল, ক্যাপ্টেন প্রিয়া ভার্মা, ভারতীয় সেনাবাহিনী, সিয়াচেন সেক্টর। চারপাশে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল। এক মুহূর্তের জন্য পুরো পরিবেশ নীরব হয়ে গেল। কিছু লোক সঙ্গে সঙ্গে হাত জোর করে নিল, কিছু হাততালি দিতে শুরু করলো। বয়স্ক পকোড়াওয়ালা এগিয়ে এলো এবং বলল, বেটি, তুই তো আমাদের চোখ খুলে দিলি। আমরা ভাবতাম যে আইন দুর্বল, কিন্তু আজ জানলাম যে আইন দুর্বল নয়, তার রক্ষকরা দুর্বল হয়ে গেছে। প্রিয়া মৃদু গলায় তার দিকে তাকিয়ে শুধু বলল, আইনের ক্ষমতা তাকে বাঁচানোর লোকেদের মধ্যে থাকে, বিক্রি করা লোকেদের মধ্যে নয়। ভিডিওটি যে এতদিন শুধুমাত্র একটি মোবাইলে ছিল, ভাইরাল হতে যাচ্ছিল। একটি যুবতী যে সাধারণ ছিল তার নাম এবার মানুষের মনে জায়গা করতে যাচ্ছিল। কিন্তু প্রিয়া তখনও সেখানেই দাঁড়িয়েছিল, যেন এই সব কিছু তার কাছে কোনো গুরুত্ব রাখে না। তার নজর তখনও সেই গিফট প্যাকটির দিকেই ছিল যা সে তার মায়ের জন্য এনেছিল। সত্যি হলো সে লড়াই করতে চায়নি, সে শুধু শান্তিভাবে বাড়ি যেতে চেয়েছিল। কিন্তু যখন জুলুম কথা বলে তখন নীরবতাকেও কথা বলতে হয়, আর আজ তার নীরবতা শেষ হয়ে গিয়েছিল। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের চোখে এখন শুধু বিস্ময় নয়, বরং সম্মান, গর্ব আর প্রশংসার ঝলকও ছিল। সেই যুবতীটি যাকে তারা প্রথমে শুধুমাত্র একজন সাধারণ নাগরিক ভাবছিল, এখন তাদের সামনে এমন একটি মুখ হয়ে উঠেছিল যে জুলুমকে চ্যালেঞ্জ করেছে, দুর্নীতিকে মাটিতে ফেলে দিয়েছে, আর আইনের আসল আত্মাকে বাঁচিয়ে উলেছে। পাকোড়াওয়ালা যে প্রথমে হাতজোড় করে দাঁড়িয়েছিল, এখন তার জন্য এক বোতল ঠান্ডা জল নিয়ে আসছিল। বেটি, জল পান করো, আবহাওয়া গরম, আর তুমি আজ যা দেখিয়েছ তা শুধু সিনেমায় দেখা যেত। প্রিয়া ধন্যবাদ দিয়ে বোতলটি নিল, কিন্তু তার নজর দূরে দাঁড়িয়ে থাকা একজন যুবকের দিকে পড়ল, যে ক্রমাগত ভিডিও রেকর্ড করছিল। তার হাতে কাঁপছিল মোবাইল, মুখে গাম্ভীর্য এবং চোখে ছিল প্রশ্ন। ছেলে, কি ভিডিও বানাচ্ছ? প্রিয়া মৃদুস্বরে জিজ্ঞেস করল। যুবকটি সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেল। জি ম্যাডাম, ক্ষমা করবেন, কিন্তু যা ঘটেছে তা লোকেরা বিশ্বাস করবে না যতক্ষণ না দেখবে। প্রিয়া কিছুক্ষণ তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে, তাহলে এটি সত্যি কথা বলে শেয়ার করো। আর এটা বলো না যে এটি কোনো আর্মি অফিসার করেছে, বলো যে এটি একটি যুবতী করেছে যে তার মায়ের জন্য উপহার নিয়ে যাচ্ছিল এবং সড়কে তাকে তার সম্মানের পরীক্ষা দিতে হয়েছিল। যুবকটি মাথা নিচু করে বলল, জি ম্যাডাম। আর সেই ভিডিও, যা কিছু মুহূর্ত আগে শুধুমাত্র একটি ছেলে রেকর্ড করছিল, এখন সেই মুহূর্তে ডজন খানেক মানুষের মোবাইল ফোনে ঘুরতে লাগলো। ভিডিও ক্লিপস, আওয়াজ, বাক্য সব কিছু ভাইরাল হতে লাগলো। একটি যুবতী 3 দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারকে শিক্ষা দিয়েছে। এই হলো নতুন প্রজন্মের যুবতী, ক্যাপ্টেন প্রিয়া ভার্মা, জনগণের হিরোইন। সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় উঠে গেল। প্রথমে সেই ক্লিপ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ঘুরল, তারপর ইনস্টাগ্রাম রিলস এবং টুইটারে ট্রেন্ডিং হয়ে গেল। নিউজ চ্যানেলগুলি সন্ধ্যার হেডলাইনে তাকে অন্তর্ভুক্ত করে নিল। টিভিতে রিপোর্টার উৎসাহ নিয়ে বলছিল, আজ একজন সাধারণ পোশাকে থাকা আর্মি অফিসার আইন ভঙ্গকারী পুলিশ অফিসারদের এমন শিক্ষা দিয়েছেন যে পুরো জাতি হাততালি দিচ্ছে। এই মুহূর্তে মুম্বাই পুলিশ হেডকোয়ার্টারে হইচই পড়ে গিয়েছিল। ডিজিপির অফিসে বৈঠক চলছিল। 3 জন পুলিশ অফিসারের পরিচয় নিশ্চিত হয়ে গিয়েছিল এবং তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের নির্দেশ জারি হয়ে গিয়েছিল। এই ভিডিওটি রাজ্য পুলিশের মুখে একটি চড়। ডিজিপি বললেন, আমাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং সঙ্গে সঙ্গে নিতে হবে। পুলিশ অফিসারদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। সেই 3 জন যারা প্রিয়ার সঙ্গে জড়িয়েছিল এখন একে অপরের দিকে তাকিয়ে চুপ ছিল।
তাদের মুখ লাল ছিল এবং চোখে স্পষ্ট ভয় ছিল। অন্যদিকে প্রিয়া সড়কের পাশে তখনও দাঁড়িয়েছিল। তার শ্বাস স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু সে জানত যে এটা কেবল শুরু। সে শুধু 3 জন পুলিশ অফিসারকে প্রকাশ করেনি, বরং একটি চিন্তাভাবনাকেও চ্যালেঞ্জ দিয়েছে। সেই চিন্তাভাবনা যা শক্তিশালীকে লাগামহীন এবং দুর্বলকে চুপ থাকতে দেখতে চায়। তখনই একটি ছোট বাচ্চা তার মায়ের সঙ্গে যেতে যেতে থেমে গেল। সে প্রিয়ার দিকে ইশারা করল। মম, এটা কি সে আন্টি না যিনি পুলিশ অফিসারদের মেরেছেন? মা হেসে বলল, হ্যাঁ ছেলে, আর তিনি শুধু মারেননি, আমাদেরকে শিখিয়েছেন যে সত্যের জন্য দাঁড়ানো কেমন হয়। প্রিয়ার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সে বুঝতে পেরেছিল যে মামলাটি তার গ্রাম পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। এখন সে সারা দেশের যুবতী হয়ে উঠেছিল। বাইকের সামনের আয়নায় প্রিয়া নিজের প্রতিচ্ছবি দেখল। মুখ ঘামে ভরা ছিল, কিন্তু চোখে ছিল এক দৃঢ় শান্তি। সে জানত যে আজ যা হয়েছে তা শুধুমাত্র ব্যক্তিগত সুরক্ষা ছিল না, বরং এটি একটি বিবেকের লড়াই, যা প্রতিটি মহিলা, প্রতিটি নাগরিকের হৃদয়ে লড়া হয়, যাদের উপর সরকারি পোশাকের লোকেরা ঘুষ, হুমকি বা ক্ষমতার নামে অন্যায় করে। সে বাইকের ইঞ্জিন বন্ধ করল, ফোন বের করল এবং পাঞ্জাব পুলিশের হেল্পলাইন নাম্বার ডায়াল করল। অন্য দিক থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ এলো, পাঞ্জাব পুলিশ হেল্পলাইন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? প্রিয়া নিজের পরিচয় দিল না, শুধু মামলাটি বলা শুরু করে দিল। 3 জন পুলিশ অফিসার চেকপয়েন্টে সাধারণ পোশাকে ভ্রমণকারী মহিলাদের কাছ থেকে ঘুষ চাইছে। কাগজপত্র পুরো থাকা সত্ত্বেও জোর করে থানায় নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। অফিসারটি গম্ভীরভাবে জিজ্ঞেস করল, ম্যাডাম, কোনো প্রমাণ আছে? প্রিয়া জবাব দিল, ভিডিও আছে এবং সাক্ষীও। তারপর প্রথমবার সে নিজের নাম আর পদবি বলল, ক্যাপ্টেন প্রিয়া ভার্মা, ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে নীরবতা নেমে এলো। কয়েক মুহূর্ত পরে আওয়াজ পরিবর্তন হলো, ম্যাডাম, আপনি যে তথ্য দিয়েছেন তার উপর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। দয়া করে ভিডিওটি আমাদের ইমেল করে দিন। আপনাকে ধন্যবাদ। ফোনটি বন্ধ করতেই সে ভিডিও, তারিখ, সময় এবং স্থানের সঙ্গে রিপোর্ট ফাইল করল। রিপোর্টের সঙ্গে সে লিখল, এই মামলাটি শুধু 3 জন কনস্টেবলের নয়, বরং সেই ব্যবস্থার যা অধিকারকে ব্যক্তিগত পকেট ভাবে। এই ভিডিওকে প্রমাণ হিসেবে গ্রহণ করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক। তার আঙুলগুলো কাঁপছিল না। সে জানত যে যা সে করেছে তারপরে চাপও আসবে, হয়তো মিডিয়ার হাইপও। কিন্তু যদি সে চুপ থাকত, তাহলে কালকে অন্য কোনো যুবতী এই একই শরতে এই জুলুমের শিকার হতে পারত। একই সময় কাছের পুলিশ স্টেশনে একজন উচ্চপদস্থ অফিসারকে জানানো হলো, স্যার, ক্যাপ্টেন প্রিয়া ভার্মা চেকপয়েন্টে উপস্থিত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ঘুষ এবং উত্ত্যক্ত করার অভিযোগ করেছেন, ভিডিও পাঠিয়েছেন। অফিসার চেয়ার থেকে উঠে বললেন, আজ রাতের মধ্যে এদের বরখাস্ত করো, কাল সকালে এদের তদন্ত শুরু হবে। প্রিয়া ফোনটি রেখে বাইকের হ্যান্ডেলে হাত রাখল। তারপর ধীরে ধীরে মাথা নিচু করল। সে সবার সামনে আইনের জন্য আওয়াজ তুলেছিল। এবার আইনের পরীক্ষা ছিল। পিছনে জমা ভিড় এখন ছড়িয়ে গিয়েছিল, কিন্তু সবার মুখে একটা নীরব বার্তা লিখা জয়ে গিয়েছিল, যদি সত্যি বলার একজনও থাকে, তাহলে অত্যাচারীকে নত হতে বাধ্য হতে হয়। হঠাৎ একজন প্রবীণ ব্যক্তি তার কাছে হাত জোড় করে এলেন, বেটি, তুই তো আমাদের চোখ খুলে দিলি, তোর মা ভাগ্যবান। প্রিয়া তার হাত ধরল এবং শুধু বলল, আমি সেই বংশের যুবতী যে নত হতে জানে না, আর যদি আমি আজ কথা না বলতাম তাহলে কাল আমার মা লজ্জিত হতো। এখন বাইক আবার চালু হয়ে গিয়েছিল। আওয়াজটা ধীর ছিল, কিন্তু তার চাকার চিহ্ন এই সড়কে ইতিহাস লিখে দিয়েছিল। সন্ধে 6টা ছিল। সূর্য ধীরে ধীরে আকাশের পিছনে যাচ্ছিল, কিন্তু প্রিয়ার দিনের সূর্য তখনও পূর্ণ আলোর সঙ্গে জ্বলতে যাচ্ছিল। সে বাইকে চড়ে বসেছিল এবং গ্রামের প্রধান সড়কের দিকে যাচ্ছিল, কিন্তু সে জানত না যে তার পেছনে তার নামের একটি ঝড় উঠে গিয়েছে, যা শুধুমাত্র সেই সড়ক পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। যে মুহূর্তেই প্রথম ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলো, লোকজন পাগলে তা দেখতে লাগলো। সাধারণ নাগরিক, ছাত্র, মহিলা, এমনকি পুলিশ বিভাগের জওয়ানরাও তাকে ফরওয়ার্ড করতে লাগলো। ভিডিওতে পরিষ্কারভাবে ক্যাপ্টেন প্রিয়া ভার্মাকে দেখা যাচ্ছিল, সাধারণ পোশাকেও, কিন্তু যুদ্ধ কৌশল আর অতুলনীয় মর্যাদা নিয়ে। 3 জন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারকে শুধু থামানো নয়, বরং তাদের আয়না দেখাচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি লক্ষাধিক ভিউ পেয়ে গেল। টুইটার চ্যানেলের অ্যাঙ্কার প্রাইম টাইমে চিৎকার করে বলছিল, যদি আমাদের পুলিশ এমন হতো তাহলে জনগণ কখনো অন্যায় থেকে ভয় পেত না। একজন আর্মি ক্যাপ্টেন প্রমাণ করে দিয়েছেন যে শক্তি শুধু পোশাক থেকে আসে না, চরিত্র থেকে আসে। অন্যদিকে মুম্বাইতে বসে থাকা কিছু শক্তিশালী অফিসারের ঘুম হারাম হয়ে গিয়েছিল। পুলিশ চিফ সঙ্গে সঙ্গে একটি জরুরি বৈঠক ডাকলেন। এই ভিডিও আমাদের বদনামের কারণ হতে পারে, আমাদের সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে। স্যার, বরখাস্ত করুন, না উদাহরণ তৈরি করুন। যদি আমরা কিছু না করি তাহলে পুরো ব্যবস্থা কেঁপে উঠবে। পাঞ্জাবের রাজ্য সরকারও নোটিশ নিল। মুখ্যমন্ত্রী একটি বিবৃতি জারি করলেন, প্রতিটি নাগরিকের সুরক্ষা রাজ্যের দায়িত্ব। ক্যাপ্টেন প্রিয়া ভার্মার সাহসিকতা আমাদের মেয়েদের জন্য একটি অনুপ্রেরণা।
আর্মি হেডকোয়ার্টারে প্রিয়ার নাম গর্বের সঙ্গে গুঞ্জরিত হচ্ছিল। তার ইউনিট কমান্ডার বললেন, আমরা জানতাম সে সাহসী, কিন্তু সে যুদ্ধের মাঠের বাইরেও জাতির মর্যাদা বজায় রেখেছে। কিন্তু এই সমস্ত খবর থেকে বেখবর প্রিয়া নিজের গ্রামের সড়কে প্রবেশ করেছিল। তার মুখ ধুলায় ভরা ছিল, কিন্তু চোখে ছিল সেই সংকল্প যা কোনো সৈনিকের মিশন সম্পূর্ণ হবার পরে থাকে। তখন একটি ছোট ছেলে তার মায়ের সঙ্গে দাঁড়িয়ে তার বাইকের দিকে দৌড়ালো। মম, মম, সেই আন্টি যিনি পুলিশ অফিসারদের মজা শিখিয়েছেন। প্রিয়া হেসে হেলমেটটি খুলে রাখল। তার চোখে জল ছিল, হয়তো ক্লান্তির, হয়তো গর্বের, অথবা হয়তো সেই অনুভূতির যা একজন সৈনিকের তখন হয় যখন দেশ তার ওপর ভরসা করে। কয়েক মুহূর্ত পরে একজন স্থানীয় সাংবাদিক দৌড়ে এলো। ম্যাডাম, ক্যাপ্টেন প্রিয়া, দয়া করে একটি বিবৃতি দিন, দেশ আপনার কথা শুনতে চায়। প্রিয়া সংক্ষেপে কিন্তু কার্যকর শব্দে বলল, আমি সেটাই করেছি যা একজন নাগরিক, একজন যুবতী এবং একজন সৈনিকের করা উচিত। যদি আমরা চুপ থাকতাম তাহলে কাল অন্য কেউ চুপচাপ মারা যেত। রাত 9টায় নিউজ চ্যানেলগুলোতে তার ভিডিও একটি জাতীয় বিতর্কে পরিণত হয়ে গিয়েছিল। কেউ তাকে আইনের মূর্ত প্রতীক বলল, কেউ তাকে শক্তির প্রতীক বলল, কিন্তু তার জন্য এই সমস্ত প্রশংসা তুচ্ছ ছিল। সে ক্যামেরার জন্য লড়াই করেনি, বা কোনো সস্তা জনপ্রিয়তার জন্যও না। সে শুধু সেটাই করেছে যা সে তার বাবার কাছ থেকে শিখেছিল। বেটা, জুলুম সহ্য করাও একটি পাপ, আর আজ সেই একই শিক্ষা পুরো ভারতকে দেওয়া হয়ে গিয়েছিল। প্রিয়া যেই গ্রামের গলিতে ঢুকল, শৈশবের সেই স্মৃতিগুলো তার হৃদয় এবং মস্তিষ্কে আঘাত করতে লাগল, যা বছরের পর বছর দূরে থাকা সত্ত্বেও আজও তাজা ছিল। সেই একই কাঁচা সড়ক, সেই একই হেলে পড়া নিম গাছের শাখা, আর সেই একই গন্ধ, ভেজা মাটি, রোদ আর মায়ের হাতের তৈরি পরোটা। বাড়ির সামনে পুরনো আমগাছটি আজও তার শাখাগুলো ছড়িয়ে তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল। সে বাইকটি ধীরে ধীরে বন্ধ করল এবং একটি গভীর শ্বাস নিল। এই মুহূর্তে সে কোনো আর্মি অফিসার ছিল না, না কোনো জাতীয় হিরো। সে শুধু একজন যুবতী ছিল যে অনেক দিন পর তার বাড়ি ফিরেছিল। সে দরজায় গিয়ে হালকা করে কড়া নাড়ল। পুরনো কাঠের দরজা থেকে পরিচিত কড়কড় আওয়াজ এলো, যেন শৈশবের কোনো গোপন কথা আবার জীবিত হয়ে গেছে। ভিতর থেকে একটি মৃদু আওয়াজ এলো, কে? প্রিয়া সেই একই ভঙ্গি ব্যবহার করল যা সে শৈশবে তার মাকে জ্বালানোর জন্য করত। একটা ভবঘুরে যে আপনার হাতের খাবারের ভক্ত। দরজা সঙ্গে সঙ্গে খুলে গেল। মা, যিনি শাড়িতে ঢাকা, চুলে রূপালি ঝলক আর মুখে রোদের রেখা নিয়ে দাঁড়িয়েছিলেন, তাকে দেখে তাকিয়ে থাকলেন। প্রিয়া, তুই এসেছস বেটি? প্রিয়া চোখের পলক না ফেলে তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল এবং বলল, মা, আমি খুব ক্লান্ত। মায়ের আঁচল শুধু তার ক্লান্তিকেই নয়, হৃদয়ের সমস্ত জটিলতাকেও শান্তভাবে শোষণ করে নিল। সেই মুহূর্তটি এমন ছিল যেন পৃথিবী থেমে গেছে এবং সময় শুধু তাদের দুজনের জন্য চলছিল। মা প্রিয়াকে হাত ধরে ভিতরে নিয়ে গেলেন। বেটা, তোর আসার গন্ধে বাড়িটা ভরে গেছে। ভিতরের ঘরে শৈশবের সমস্ত জিনিসপত্র সেই একই রকম ছিল যেমন সে ছেড়ে গিয়েছিল। দেওয়ালে স্কুলের পুরস্কারগুলো, স্টাডি টেবিলে পুরনো টেডি বিয়ার এবং জানালার পাশে রাখা সেই বাঁশের পর্দা যা সবসময় বায়ুতে দুলত। প্রিয়া ব্যাগ থেকে সেই ছোট্ট প্যাকেটটি বের করল যা সে এত সুরক্ষার সঙ্গে নিয়ে এসেছিল। সে মায়ের সামনে বসে সেই গিফট বক্সটি খুলল, যার ভিতরে একটি পুরনো মেরামত করা ঘড়ি ছিল। এই দেখো, বাবার ঘড়িটা আমি ঠিক করিয়ে নিয়েছি। আজ তোমার জন্মদিবস, তাই না? মা ঘড়িটি হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। চোখ দিয়ে জল বেরোতে লাগল। বেটা, তোর বাবা থাকলে তোর উপর কতটা গর্ব করত। প্রিয়া মায়ের হাত ধরে বলল, কিন্তু মা, বাবা তো শিখিয়েছিলেন যে সত্যের জন্য আওয়াজ তোলা কখনো অপরাধ হয় না। আজ যা আমি করেছি তা তারই শিক্ষা ছিল। মা তার কপালে একটি অতুলনীয় লাবণ্যের চুম্বন দিলেন। তুই শুধু আমার না, এই দেশেরও যুবতী, কিন্তু আমার কাছে তুই আজও সেই ছোট্ট শিশু যে প্রতিটি সফলতার পর আমার গলা জড়িয়ে ধরত। এই মুহূর্তে প্রিয়ার সমস্ত রাগ, সমস্ত ক্লান্তি, সমস্ত বিতর্তা শেষ হয়ে গিয়েছিল। সে মন খুলে হাসছিল এবং মায়ের সঙ্গে চায়ের কাপে সেই শান্তি পান করছিল যা পৃথিবীর কোনো সম্মানে পাওয়া যায় না। বাড়ির বাইরে তখনও ভিডিও ভাইরাল হচ্ছিল, খবর চলছিল, মানুষ মন্তব্য করছিল, কিন্তু ভিতরে ছিল শুধু নীরবতা। একটা যুবতী তার মায়ের সঙ্গে। এবং সেই মুহূর্তে প্রিয়া জানতে পেরেছিল যে সে যেখানেই লড়াই করুক, জিতুক বা হারুক, ফিরে আসার জন্য একটি জায়গা সবসময় থাকবে, মায়ের কোল।
ডিজিপি অজয় গুপ্তা টিভির রিমোট বন্ধ করে বললেন, এটা শুধু 3 জন অফিসারের মামলা নয়, এটা প্রতিষ্ঠানের মর্যাদার প্রশ্ন। স্যার, ক্যাপ্টেন প্রিয়া ভার্মার পরিচয় নিশ্চিত হয়ে গেছে। সে সিয়াচেন সেক্টরের সঙ্গে যুক্ত একজন সিনিয়র অফিসার এবং ভিডিওর সঙ্গে তার রিপোর্টও আমাদের কাছে পৌঁছে গেছে। তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ জারি হয়েছে কি? হ্যাঁ স্যার, 3 জন অফিসার বরখাস্ত হয়ে গেছে এবং আজ দুপুরে তাদের তদন্ত কমিশনের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অজয় একটি গভীর শ্বাস নিলেন। আমাদের শুধু শাস্তি দেওয়া নয়, উদাহরণ তৈরি করতে হবে। এর সঙ্গে পাঞ্জাব পুলিশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি বিবৃতি জারি করা হলো। পুলিশ প্রতিষ্ঠান জনগণের সেবা এবং সুরক্ষার জন্য, ভয় ও চাপের জন্য নয়। ক্যাপ্টেন প্রিয়া ভার্মার অভিযোগের ওপর সম্পূর্ণ তদন্ত শুরু হয়েছে এবং যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিবৃতি যেই প্রকাশ হল, জনগণের প্রতিক্রিয়া উপচে পড়ল। হাজার হাজার মানুষ ক্যাপ্টেন প্রিয়ার সাহসিকতার প্রশংসা করল এবং পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করল। যদি প্রিয়া না থাকত, তাহলে সেই যুবতীটি কখনো ন্যায় পেত না। আমাদের মেয়েরা আজও সড়কে সুরক্ষিত নয় যতক্ষণ এমন অফিসার থাকবে। অন্যদিকে সেই 3 জন পুলিশ অফিসারের বাড়িতে হইচই পড়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন কনস্টেবল রাহুল তার বড় ভাইকে ফোনে বলছিল, ভাই, আমার চাকরি চলে যাবে। সেই যুবতীটি সাধারণ ছিল না, পুরো ব্যবস্থা তার পিছনে আছে। দ্বিতীয় হেড কনস্টেবল অমিত চুপচাপ বসে তার মোবাইলে সেই ভিডিওটি বারবার দেখছিল। প্রতিবার তার মুখে অপমান বোধ হচ্ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার এক মুহূর্তের ভুল পুরো জীবন বদলে দেবে। তৃতীয়, সবচেয়ে জুনিয়র কনস্টেবল তখনও এটা বুঝতে পারছিল না যে মাত্র 500 টাকা চাওয়ার জন্য এইসব কেন হলো। সেই দিন পাঞ্জাব বিধানসভাতেও এই ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল। একজন মহিলা বিধায়ক জোর দিয়ে বললেন, এটা সময় যে আমরা আমাদের পুলিশকে জবাবদিহি করাই। যদি একজন মহিলা একা এটা করে দেখাতে পারে, তাহলে আমাদের সবাইকে একসঙ্গে মিলিয়ে ব্যবস্থা পরিবর্তন করার প্রয়োজন। এর মধ্যে প্রিয়া একটি স্থানীয় নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিতে রাজি হল। ক্যামেরা চালু হতেই রিপোর্টার প্রশ্ন করল, ক্যাপ্টেন প্রিয়া, আপনি কি আগে থেকে এই প্রতিক্রিয়ার আশা করেছিলেন? প্রিয়া শান্তভাবে জবাব দিল, না, আমাকে তো শুধু আমার দায়িত্ব পালন করতে হয়েছিল। এই সবই আমার জন্য একটি কর্তব্য ছিল এবং যেই আমি সিদ্ধান্ত নিলাম, আমি সেটাই করলাম যা আমার সঠিক মনে হয়েছিল। যা আমি করেছি তা শুধুমাত্র আমার বাবার শিক্ষার ফল। তিনি সবসময় বলতেন যে সত্যের জন্য আওয়াজ তোলা কখনো অপরাধ হয় না। আমি শুধু সেটাই করছিলাম যা একজন নাগরিকের অধিকার এবং একজন সৈনিকের কর্তব্য। আমি এটা কোনো প্রশংসার জন্য করিনি, কিন্তু যদি এর থেকে কেউ সাহস পায়, তাহলে এটাই আমার সবচেয়ে বড় সফলতা। রিপোর্টার দ্বিতীয় প্রশ্ন করল, যদি সেই 3 জন অফিসার ক্ষমা চায়, তাহলে কি আপনি তাদের ক্ষমা করবেন? প্রিয়া এক মুহূর্তের জন্য চুপ থাকল। তারপর বলল, ক্ষমা শুধু তাদের জন্য যারা নিজের ভুল বোঝে। যারা শুধু বাঁচার জন্য ক্ষমা চায়, তারা ক্ষমা নয়, সুযোগ খুঁজছে। এই শব্দগুলো সারা দেশে প্রতিধ্বনিত হতে লাগল। এটা শুধু একটি জবাব ছিল না, বরং একটি চিন্তা ছিল। এমন চিন্তা যা সমাজকে সাহস, ন্যায় এবং আত্মসম্মানের সঙ্গে বাঁচার শিক্ষা দেয়। সূর্য ডুবে গিয়েছিল এবং সন্ধ্যার সোনালি আলো যেন পৃথিবীর ওপর ছড়িয়ে পড়ছিল। ক্যাপ্টেন প্রিয়া ভার্মা, যে দুদিন আগে পর্যন্ত সাধারণ পোশাকে তার মায়ের জন্য উপহার নিয়ে যাচ্ছিল, এখন একটি জাতীয় প্রতীক হয়ে উঠেছিল। তার কাজ শুধু দুর্নীতিকে প্রকাশ করেনি, বরং প্রতিটি যুবককে, বিশেষ করে প্রতিটি যুবতীকে এই সাহস দিয়েছিল যে চুপ থাকা দুর্বলতা নয়, বরং বিপদ হয়। কয়েকদিন পর প্রিয়া তার ছুটি শেষ করে তার ইউনিটে রিপোর্ট করতে পৌঁছল। গেটে দাঁড়িয়ে থাকা প্রহরী তাকে দেখেই স্যালুট জানালো। কিন্তু সেই স্যালুটে আজ সেই আনুষ্ঠানিকতা ছিল না যেটা প্রতিটি সৈনিক অফিসারকে দেওয়া হয়। আজ তাতে শ্রদ্ধা এবং গর্ব ছিল। ইউনিট ক্যাম্পাসে প্রবেশ করতেই প্রিয়া অনুভব করল যে কিছু অন্যরকম ছিল। গার্ড অফ অনার, যা সাধারণত শুধু সিনিয়র কমান্ডারদের জন্য তৈরি করা হয়, তা এখন তৈরি করা হয়েছিল। সবুজ পোশাকে সৈন্যরা এক সারিতে দাঁড়িয়ে নিজেদের রাইফেল নিয়ে স্যালুট জানানোর জন্য প্রস্তুত ছিল। ইউনিট কমান্ডার কর্নেল রাহুল নিজেই তার স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন প্রিয়া ভার্মা স্যার, আপনি শুধু শত্রুর বিরুদ্ধে নয়, বরং ভেতরের ক্যান্সারের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন। ইউনিট আপনার উপর গর্বিত। প্রিয়া হালকা হাসির সঙ্গে স্যালুট করল। স্যার, আমি সেটাই করেছি যা আমার বাবা শেখাতেন এবং যা আমাদের প্রশিক্ষণ আমাদেরকে শেখায়। সত্যের জন্য দাঁড়িয়ে যাও, সামনে যেই হোক না কেন। ইউনিটের মেসালে তার ফিরে আসার একটি অনুষ্ঠান রাখা হয়েছিল। সমস্ত অফিসার এবং জওয়ান জমা হয়েছিল। অনুষ্ঠানে কোনো জাঁকজমক ছিল না,
না কোনো বড় ব্যানার, না টিভি ক্যামেরা, শুধু সৈনিকদের সম্মান, শান্ত এবং আবেগে ভরা মুখ। কর্নেল রাহুল মাইক হাতে নিলেন। আমরা প্রায়ই শত্রুকে বাইরের মনে করি, কিন্তু আসল শত্রু সে হয় যে ব্যবস্থার ভেতরে বসে তাকে ফাঁপা করে দেয়। হলে উপস্থিত সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তার প্রশংসা করল। পরে প্রিয়া নিজের ঘরে গেল। সে পোশাক খুলে ধীরে ধীরে ব্যাগে রাখল, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। সে হাসছিল, কিন্তু সেই হাসিতে ক্লান্তি, শান্তি এবং একটি অদ্ভুত শূন্যতা ছিল। সে জানত যে গল্প শেষ হয়নি, বরং হয়তো এখন শুরু। হঠাৎ তার ফোন বেজে উঠল, একটি অজানা নম্বর। হ্যালো ম্যাডাম, আমি দিল্লি কমিশন ফর উমেন থেকে বলছি। আমরা আপনাকে আমাদের প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে চাই। আপনার সাহসিকতা আমাদের প্রজন্মকে একটা নতুন আশা দিয়েছে। প্রিয়া কিছু মুহূর্ত চুপচাপ শুনল, তারপর বলল, আমি অবশ্যই আসব, কিন্তু আপনারা যদি সত্যি কিছু পরিবর্তন করতে চান তাহলে সেই যুবতীদের ডাকুন যারা কথা বলার সাহস করেনি, এবং তাদের শেখান যে না বলা অপরাধ নয়, বরং নিজেকে রক্ষা করাও একটি অধিকার। ফোনটি বন্ধ করতেই সে জানালা থেকে বাইরে তাকালো। রোদ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু চাঁদনী চুপচাপ মাটিতে নামছিল। এখন সে শুধু একজন আর্মি অফিসার ছিল না, সে একটি মেসেজ হয়ে গিয়েছিল। যেই সে বিছানায় বসল, তার চোখ বন্ধ হয়ে গেল, কিন্তু মস্তিষ্কে সেই দিনের আওয়াজ শোনা যাচ্ছিল যখন পুলিশ অফিসারটি বলেছিল, কে তোর বাপ দেখবে? আর সে কিছু না বলে পুরো দেশকে জবাব দিয়ে দিয়েছিল, আমার বিবেক, আমার মা এবং এই জাতি, এরা সবাই আমার বাবা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল উসামা ভয়েস সাবস্ক্রাইব করে রাখুন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।